ওয়েলকাম। আমরা এই ভিডিওতে আলোচনা করব মনোপলিস্টিক কম্পিটিশন। এর আগে আমরা আলোচনা করেছি প্রাইস পারফেক্ট কম্পিটিশন ব্যাপারে। তারপরে আমরা আলোচনা করেছি কিছুটা মনোপলির ভিডিও করেছি। বাট অলিগোপলি বা ডুওপলি মডেলের প্রত্যেকটা টপিকে প্রত্যেকটা যে মডেল আছে অলিগোপলি বা ডুওপলি, সেটা প্রত্যেকটা মডেল কিন্তু আমার এই চ্যানেলে আপলোড করা আছে। তা অলিগোপলির ভিডিও বা পারফেক্ট কম্পিটিশন যে কোনো মার্কেটের ফর্মের দিক থেকে ভিডিও দেখার জন্য আগের ভিডিওগুলো যেন দেখলে সুবিধা হবে। নেক্সট আসছি আজকের ভিডিওতে। আজকের ক্লাস কি হবে? আজকের ন্যাচারাল ক্লাস হবে মনোপলিস্টিক কম্পিটিশন। তাহলে অনেকের শুনে বুঝতে পারা যাচ্ছে যে মনোপলিস্টিক কম্পিটিশন কি। মনোপলিস্টিক কম্পিটিশন হচ্ছে মনোপলি এবং কম্পিটিশনের মধ্যে, মনোপলি এবং পারফেক্ট কম্পিটিশনের একটা মধ্যেকার একটা রূপ, একটা মধ্যেকার একটা ফর্ম মনোপলিস্টিক কম্পিটিশন। মনোপলিস্টিক কম্পিটিশন, তাহলে মনোপলিস্টিক কম্পিটিশনটা আগে জানার আগে জানতে হবে যে মনোপলি কি আর পারফেক্ট কম্পিটিশন কি। কারণ এই দুটো মার্কেট হচ্ছে একটা মনোপলি প্লাস পারফেক্ট কম্পিটিশন। ওকে, মনোপলি প্লাস পারফেক্ট কম্পিটিশনের একটা মিলিত রূপ। তাহলে মনোপলির কি কি বৈশিষ্ট্য ছিল আমরা যদি একটা রিকল করি পুরনো ভিডিওরই। মনোপলিতে প্রধান বৈশিষ্ট্য ছিল যে লার্জ নাম্বার অফ বায়ার্স বাট ওয়ান সেলার। আর পারফেক্ট কম্পিটিশনের মধ্যে কি ছিল? লার্জ নাম্বার অফ ভেরি লার্জ নাম্বার অফ বায়ার্স অ্যান্ড সেলার্স, ভেরি লার্জ নাম্বার অফ বায়ার্স। এই কথাটা কিন্তু মনে রাখতে হবে পারফেক্ট কম্পিটিশনের জন্য। এবার যেহেতু এই দুটির মিলিত রূপ মনোপলিস্টিক কম্পিটিশন, তাহলে আমরা এইটা জিনিসটা ধরে নিতে পারি যে মনোপলিস্টিক কম্পিটিশন যে আমরা ডেফিনেশনটাও এখানে এইভাবে লিখতে পারি। মনোপলিস্টিক কম্পিটিশন is a market situation where large number of buyers that sells বা which sells closely related but differentiated product. ওকে, তাহলে আমরা এটা আগে জানি যে কি মনোপলিস্টিক কম্পিটিশন ইজ এ মার্কেট সিচুয়েশন ইন হুইচ আমরা বলতে পারি এখানে ইন হুইচ মার্কেট সিচুয়েশন ইন হুইচ আমরা এই লাইনটাকে আরো খুব ভালো লিখতে পারি। ইন হুইচ লার্জ নাম্বারস অফ বায়ার, আর এখানে এস দেওয়া যাবে না, সিঙ্গল ফর্মে রাখতে হবে। কেন এখানে এস, যেহেতু এখানে লার্জ নাম্বার অফ বায়ার্স করি তাহলে ভালো হবে। ইন হুইচ দ্য লার্জ নাম্বার অফ বায়ার্স, অনেক বায়ার্স আছে কিন্তু লার্জ বলেছি, নট ভেরি লার্জ। এই কথাটা কিন্তু মাইন্ডে রাখতে হবে। পারফেক্ট কম্পিটিশনে কি থাকতো? ভেরি লার্জ। বাট মনোপলিস্টিক কম্পিটিশনের ক্ষেত্রে কিন্তু শুধু লার্জ নাম্বার, বেশি কিন্তু অনেক বেশি না, বেশি সংখ্যক থাকবে। হুইচ সেলস, বা এটা সেলস করি, হুইচ সেলস ক্লোজলি রিলেটেড বাট ডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট। যেটা ক্লোজলি রিলেটেড থাকবে, যার মানে তার ক্লোজলি সাবস্টিটিউটস গুড আছে। আমরা একটা সিম্পল উদাহরণ দিই, এবং টিভিতে মাঝে মাঝে যখন ওই বাংলা সিরিয়ালের মধ্যেখানে অ্যাডভার্টাইজগুলো দেখাই, আমি বেশিরভাগ দিনে লক্ষ্য করেছি যে
হয় লাইফ বয়ের অ্যাডভার্টাইজ চাই এবং পরের অ্যাডভার্টাইজে দেখি ডেটলের অ্যাডভার্টাইজ চলে আসছে। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। তাহলে ডেটল এবং লাইফ বয় কী করে? দুটো একই ফার্মেসির জিনিস, দুটো সাবান তৈরি করে, লিকুইড হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে, আমাদের যে লিকুইড যে হ্যান্ড ওয়াশ সেটাও তৈরি করে। সমস্ত জিনিস একেবারে ক্লোজলি, বাট ডিফারেন্ট ব্র্যান্ড, ডিফারেন্ট কালার, ডিফারেন্ট প্রোডাক্ট প্যাকেজিং, ডিফারেন্ট সাইজ। এই সমস্ত জিনিসের জন্য এইগুলোকে আমরা একটু আলাদা করতে পারি দুটো মার্কেটকে, দুটো প্রোডাক্টকে আলাদা করতে পারি। দ্যাটস মিন প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন। এবং সেটা কি ক্লোজলি রিলেটেড থাকবে, সাবস্টিটিউট থাকবে, বাট ডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট, একটু আলাদা ডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন, কিছু আলাদা থাকবে, ক্লোজলি সাবস্টিটিউট না। আমি সাপোজ চাল কিনতে গেলাম, চাল পেলাম না, চালের পরিবর্তে ওট পেলাম। একদিন তো খেতে পারবো রে, একদিন তো আমি পারবো খেতে, তাহলে আমি ওটটা নিয়ে আসলাম। যেদিন চাল বিকালবেলা আসবে, বিকালবেলা চাল এনে রাত্রিবেলা ভাত খাবো। কিন্তু তাহলে কি হলো? সাবস্টিটিউট হয়ে গেলো পুরোটা, বাট এখানে ক্লোজ সাবস্টিটিউট বলেছে। আর প্রোডাক্ট ডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট ফুললি কিন্তু ডিফারেন্সিয়েটেড না। ওকে, বোঝাচ্ছে কথাটা কি বলতে চাইছি? এটা হচ্ছে ডেফিনেশন অফ মনোপলিস্টিক কম্পিটিশন। এবার আমরা এই ভিডিওর মধ্যে একটা জিনিস আলোচনা করবো, এটা হচ্ছে ফিচার্স। তাহলে আমরা লিখতে শুরু করি যে ফিচার্স অফ মনোপলিস্টিক কম্পিটিশন। ওকে, হয়েছে আমাদের ফিচার্স অফ মনোপলিস্টিক কম্পিটিশন। আমরা একটা একটা করে লিখবো এবং সেটার ব্যাপারে ডিসকাশন করবো। তাহলে প্রথমে কি? লার্জ নাম্বার অফ বায়ার্স বলে লিখি, এবং সেলারও কিন্তু হবে। মনোপলিতে কিন্তু সেলার ছিল একটা, কিন্তু এখানে মনোপলিতে সেলার যেহেতু একটা ছিল, মনোপলিস্টিক কম্পিটিশনের ক্ষেত্রে সেই সেলারটা বেড়ে যাবে, বাট খুব বেশি না, বাড়বে। মনোপলিতে একজন সেলার ছিল, মনোপলিতে একজন সেলার ছিল, মনোপলিস্টিক কম্পিটিশন অনেকজন সেলার আছে। কিন্তু আমি এখানে সেলার লিখলাম না, বাট এটুকু আমরা পড়তে গেলে আমরা বারবার করে বলবো লার্জ নাম্বার অফ বায়ার্স অ্যান্ড সেলার্স। মানে বোঝাচ্ছে যে ব্যাপারটা বললাম যে এই মার্কেটের ক্ষেত্রে যে বায়ার্স সেটা অনেক সংখ্যক থাকবে, মানে খুব অনেক বেশি না, বেশি সংখ্যক থাকবে। আমার বাংলায় যদি বলতে চাই যে বেশি সংখ্যক ক্রেতা থাকবে, কিন্তু খুব বেশি সংখ্যক ক্রেতা না, বা অনেক বেশি ক্রেতা না। ওকে, বা বিক্রেতাও খুব বেশি থাকবে না। তার কারণ মনোপলিতে একজন সেলার ছিল বা বিক্রেতা একজনই ছিল, বাট মনোপলিস্টিক কম্পিটিশনে সেই বিক্রেতার সংখ্যাটা মাছ দেন 2, 3, মানে অলিগোপলির থেকে বেশি হবে ন্যাচারালি, আমি যদি ফ্র্যাঙ্কলি বলতে চাই। ওকে, বোঝাচ্ছে কথাটা? নেক্সট যদি আমরা আসি প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন। তাহলে প্রোডাক্ট ডিফারেন্সিয়েশনটা কি? প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন বলতে একটা সিমিলারিটি প্রোডাক্টের মধ্যে এমন কোনো বৈশিষ্ট্য থাকবে যেগুলো দুটো দ্রব্যকে একই হওয়া সত্ত্বেও আলাদাভাবে প্রোভাইড করতে পারে। আমরা বলছিলাম কি যেন, ডেটল এবং লাইফবয় সাবানের মধ্যে, লাইফবয় এবং ডেটল কোম্পানির মধ্যে আর একটা কোম্পানি আছে যেটা প্রায় সময় দেখি তাদের মধ্যে খুবই কম্পিটিশন হয়ে যায় অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে। হ্যাঁ, টুথপেস্ট, কোলগেট তো ম্যাচুরিটি, কোলগেট ইজ দ্য লিডার ফর্ম। আমি মনে করি কোলগেট ইজ দ্য লিডার ফর্ম অফ অ্যান ইন্ডিয়ান ইকোনমিতে সত্যি কোলগেটকে বেশি করে জোর দেওয়া হয়, কোলগেটকে বেশি করে ইউজ করা হয়। প্রত্যেকে কোলগেট মানে কি মাজন সেটা ভাবে না, কোলগেট দিয়ে দাঁত মাজছে তাই বলে। মানে কি কোলগেট মাজন? অবশ্যই সেটা তো পেস্ট, একটা টুথপেস্ট, তবুও কিন্তু আমরা বলি না কোলগেট দিয়ে দাঁত মাজি। আমরা কখনো মাজানোর কথাটা ব্যবহার নেই, মানে এতটাই গভীরতমভাবে সম্পর্ক হয়ে গেছে কোলগেটটা যে আমরা নামটা পর্যন্ত মানে মাজন বা টুথপেস্ট পর্যন্ত আমরা বলি না। এবং এক্ষেত্রে যদি কোলগেটের সঙ্গে কেউ কম্পিটিশন করতে চায়, সেটা হচ্ছে অনেক কোম্পানিগুলো আছে, বিভিন্ন কোম্পানিগুলো আছে। পেপসোডেন্টকে বেশিরভাগ দেখি আমি কম্পিটিশন করতে,
দ্বিতীয়ত না হলে ক্লোজ আপ বলে যে টুথপেস্টের কোম্পানি আছে সেটি কম্পিটিশন করার চেষ্টা করে, বা যদি ক্লোজ আপ আরও ধরি বাবুল যে কোম্পানি আছে ইন্ডিয়ান বলে আয়ুর্বেদিক, এবং যে যত পারে নিজেদের প্রোডাক্টটার বিক্রি বাড়ানোর জন্য অ্যাডভার্টাইজমেন্টকে এমনভাবে শো করে যে ব্রেন ওয়াশ করা হয় সাধারণ মানুষের কাছে, একদম প্লেন কথা। ওকে, তা প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন সেটাই বলা হচ্ছে যে একই টাইপের গুড বাট কিছুটা সাইজ আলাদা, কিছুটা দেখতে আলাদা, প্যাকেজিং আলাদা, কিছুটা টেস্টও আলাদা, এইগুলোর জন্য এই প্রোডাক্টগুলোকে আলাদা করে দেওয়া হয় বা প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন বলতে পারি আমরা। এখানে এস দিলে এখানে এস দিতে পারবো না। নেক্সট 3 নম্বর, ফ্রি এন্ট্রি অ্যান্ড এক্সিস্ট। ওকে, ফ্রি এন্ট্রি অ্যান্ড ফ্রি এক্সিস্ট, এক্সিট বলে লিখি বা ফ্রি এন্ট্রি অ্যান্ড এক্সিট আরো ভালো হবে, এক্সিট বলে লাভ নেই। ওকে, ফ্রি এন্ট্রি অ্যান্ড এক্সিস্ট মানে কি, এখানে ফ্রি এন্ট্রিও আসা যাবে এবং বাইরে বেরিয়েও যাওয়া যাবে মার্কেট থেকে। ওকে, একটা মার্কেট থেকে আমার আসাও যাবে অবাধে এবং যাওয়া যাবে অবাধে, কিন্তু অবাধে কথাটা বলছি না, এখানে পারফেক্ট কম্পিটিশনের ক্ষেত্রে এটা ঠিক যে অবাধে আসা যাওয়া যায়, কিন্তু মনোপলিস্টিক কম্পিটিশন কিছু রেগুলেশন থাকে যেটা যেটা কি করে কনস্ট্যান্ট করে কোনো মার্কেটকে আসতে বা বেরিয়ে যেতে। কিছু কিছু কন্ডিশন থাকে যে মার্কেট থেকে আসতে গেলেও চিন্তা করতে হবে, যে নিউ মার্কেট থাকবে সে চিন্তা করবে আমি আসবো কিনা এই মার্কেটে। বাট সাপোজ যদি পারফেক্ট কম্পিটিশন ধরি, পারফেক্ট কম্পিটিশনকে বোঝার জন্য খুব একটা দরকার নেই, সবজি মার্কেটে চলে যাও। সবজি মার্কেটে আজকে আমার রোজগার নেই, আমি সাপোজ আমি পড়ানো বাদ দিয়ে, আমার টিচিং প্রফেশন বাদ দিয়ে আমি সবজি বিক্রেতা, তাহলে সবজি বিক্রেতা বলে কি, আমার জায়গা যেখানে সবজি আছে আমি দূর থেকে দেখে নিলাম যে এক জায়গায় একটা জায়গা খুব ভালো, আমি রাস্তার ধারে বসে গেলাম। এবার তার কমিটি কিছু টাকা দিলে আমি সেখানে পেমেন্ট তাকে করতে হবে, বাট ফ্রি এন্ট্রি তো আমার হলো এখানে, আমি তো ওখানে বুঝতে পারবো বিক্রি করার জন্য, সবজি বিক্রি করার জন্য। কিন্তু এক্ষেত্রে সে কিছুটা একটু রেগুলেশন থাকে, পুরোটাই যে ফ্রি সেটা না, সেম কনস্ট্যান্ট কিন্তু সবসময় হেল্প করে এই মার্কেটে আসা বা যাওয়ার জন্য, যাওয়ার জন্য হেল্প করে না বা আসার জন্য হেল্প করে, কিছু কন্ডিশন থাকে। ওকে, নেক্সট 3 নম্বর, প্রাইস ডিসিশন। প্রাইস ডিসিশন, ওকে, প্রাইস ডিসিশনটা কি? প্রাইস ডিসিশন হচ্ছে যে ফার্ম, যে কোনো ফার্ম যখন প্রাইসটা হয় মেকার হয় না হয় টেকার হয়। টেকার মেকার বলতে কি বোঝানো হচ্ছে বলি, আমরা যখন প্রাইস বা বাজারের দামটাকে প্রভাবিত করতে পারবো, দ্যাটস মিন আই এম দ্য প্রাইস মেকার। এবং আমরা যদি প্রাইস দামটাকে প্রভাবিত না করে ওই দামের মধ্যেই নিজেকে কন্ট্রোল করতে পারি, দ্যাটস মিন প্রাইস টেকার। এবার প্রাইস মেকার বা প্রাইস টেকার সেটা কি করে হবে, ডিসিশন নেওয়া হবে, সেটা যেহেতু এখানে মনোপলির বৈশিষ্ট্য আছে, মনোপলি কি করে, প্রাইস মেকার, প্রাইস পারফেক্ট কম্পিটিশন ইজ এ প্রাইস টেকার, তাহলে দুটোর কম্পিটিশনে যেহেতু এটা মিক্সড, তাহলে প্রাইস ডিসিশনটা দুজনের হাতেই থাকবে, দুজনের হাতেই কিন্তু প্রাইস মেকিং অর টেকিং ডিসিশন সেটা দুজনের মাধ্যমে থাকবে। যদি প্রাইস ডিসিশন কেন থাকবে, প্রাইস টেকার কেন হবে, মানে আমি প্রাইস যে বাজারে যেটা তৈরি হয়েছে কনজিউমারদের মাধ্যমে বা হোল সাপ্লায়ার্সদের মাধ্যমে, তার ক্ষেত্রে আমরা এটা দেখতে পারি যে যে কেন প্রাইস টেকার হচ্ছে, তার কারণ এটা লার্জ নাম্বার অফ বায়ার্সের জন্য। ওকে, আর প্রাইস ডিসিশনের প্রাইস মেকারটা কি, প্রাইস মেকারটা হচ্ছে প্রোডাক্ট ডিফারেন্সিয়েশনের জন্য, যেহেতু প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন হচ্ছে তার জন্য প্রাইস মেকার হিসেবেও কাজ করে, বোঝাচ্ছে কথাটা। এবং প্রাইস টেকার কেন নয়, প্রাইস টেকার হিসেবে কেন, একটা ভালোভাবে বোঝার চেষ্টা করো। প্রাইস টেকার মানে কি, প্রাইস মেকার মানে কি, আমি যেটা প্রাইস তৈরি করতে পারছি না। প্রাইস টেকার কেন হবে, মেকার কেন হবে না, আমি প্রাইস তৈরি করতে পারবো না, নিজের দ্বারা আমি দামটাকে সিদ্ধান্ত নিতে পারবো না, কেন, লার্জ নাম্বার অফ ফার্ম আছে বলে। প্রাইস মেকার হবে না, প্রাইস মেকার হবে না, বোঝা গেল কথাটা। এবং এখানে যেহেতু প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন আছে, তাহলে প্রাইস টেকার হবে না, যেহেতু ক্লোজলি সাবস্টিটিউট, তাহলে প্রাইস টেকার
প্রাইস টেকার, এটাও হবে না এখানে। বোঝাচ্ছে কথাটা? তারা দুটোই কিন্তু এক্সিস্ট করবে, ওই প্রাইস মেকার এবং প্রাইস টেকার। দ্যাটস মিন এখানে কি পরিস্থিতি আসবে, এখানে বায়ার্স এন্ড সেলার্স আর নলেজ টু দ্য মার্কেট, অ্যাবাউট দ্য মার্কেট। ওকে, বায়ার্স এন্ড সেলার্স আর গেইন টু নলেজ অ্যাবাউট দ্য মার্কেট, মার্কেটের সম্বন্ধে নলেজ থাকবে। তারপর জন্যই এই দুটো কাজ কিন্তু এখানে ন্যাচারালি হাইড হিসেবে থাকবে, লুকায়িত্ব বলে না, লুকোনো থাকবে। ওকে, নেক্সট সেলিং কস্ট। কালিটা পড়ে নি, সেলিং কস্ট। ওকে, তাহলে সেলিং কস্টের ব্যাপারে আমরা দেখি। সেলিং কস্ট বলতে সেই ধরনের কস্টগুলো হয় যখন মনোপলিস্টিক কম্পিটিশনের মার্কেটে প্রোডাক্টগুলোকে বিক্রি করার জন্য প্রয়োজন হয়। তাহলে অনেকের মাইন্ড আসবে, স্যার প্রোডাক্ট বিক্রি করার জন্য একটা জিনিসই কাজে লাগে, অ্যাডভার্টাইজমেন্ট। অবশ্যই অ্যাডভার্টাইজমেন্ট, তার কারণ অ্যাডভার্টাইজমেন্টটা এমন ইকোনমিতে এমন একটা ইফেক্ট ফলে, দ্যাটস মিন ব্রেন ওয়াশ করে, যে এতটাই বেশি মানে প্রভাবিত করে যে মার্কেট স্ট্রাকচারটাকে বদলে দিতে পারে। সাপোজ আগে নোকিয়া ফোন খুবই মানে প্রত্যেকের হাতে হাতে দেখতাম, নোকিয়া অ্যান্ড্রয়েড সিস্টেমটা নেয়নি, সে সিম্বিয়ান মোডেই নিয়েছিল। নোকিয়া ফোনটা পুরো গেল একদম ডাউনওয়ার্ড শিফটিং এর দিকে, নোকিয়া ফোনের বিক্রি কমে গেল, তার কারণ মাইক্রোসফট কোম্পানি কিনে নিয়েছিল তার মধ্যে। এবং যদি স্যামসাং কোম্পানি এসে মার্কেটটা পুরো একদম স্ট্রাকচারটা নিজে গ্রাস করলো, ইভেনচুয়ালি ওর গ্রাসে দেখার পর অন্যান্য মার্কেটের যেগুলো ফার্মগুলো আছে, অন্যান্য নিউ ফার্মগুলো, রেডমি আছে, ওপো আছে, এবার ভিভো কোম্পানি, যেগুলো যেসব কোম্পানিগুলো আছে সেগুলো ওই মার্কেটটাকে ক্যাপচার করার জন্য নিউ অ্যাডভার্টাইজমেন্ট দিল, কম খরচে বেশি যাতে ফিচার সব ফোন পাওয়া যায় সেই ব্যবস্থাটা করলো। দ্যাটস মিন রেডমি তাই তো করে, রেডমি তো তাই করে। রেডমির ফোন কি করে, কম মানে পয়সাতে একটু বেশি ফিচার্স দেওয়ার চেষ্টা করে, যার ফলে মনের লোকে আকৃষ্ট হয় এবং কেনেও সেই কারণে। এবং তার ফলে যে অ্যাডভার্টাইজমেন্ট দেয়, অ্যাডভার্টাইজমেন্টটা কি হয়, সেলিং কস্ট। এবং অ্যাডভার্টাইজমেন্ট শুধু যে পেপারে দিলাম বা ইন্টারনেটে দিলাম বা কোনো ভিডিওর মধ্যে আপলোডে অ্যাডভার্টাইজ দিলাম সেটা না। অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জন্য বিভিন্ন স্টোরও খুলতে হয়, বিভিন্ন কর্মচারী লাগাতে হয়, কর্মচারীগুলোকে বেতন পে করতে হয়, যেহেতু কর্মচারীগুলো বেশি উৎসাহী হবে তার জন্য তাদেরকে প্রমোশন করতে হয়। তাহলে দ্যাটস অল ইনক্লুডস ইন দ্য সেলিং কস্ট। বোঝাচ্ছে কি না? হ্যাঁ, সেলিং কস্ট কি? নেক্সট নন প্রাইস কম্পিটিশন। ওকে, নন প্রাইস কম্পিটিশন। তাহলে নন প্রাইস কম্পিটিশনটা কি? নন প্রাইস কম্পিটিশন বলতে সেই ধরনের সিচুয়েশনকে বোঝানো হয় যেখানে ভালোভাবে বোঝার চেষ্টা করে এই জিনিসটা কি, প্রাইসের মাধ্যমে কিন্তু কম্পিটিশন হবে না। কেন কম্পিটিশন হবে না? প্রাইসের মাধ্যমে কেন কম্পিটিশন হবে না? তার কারণ ক্লোজলি রিলেটেড। তুমি ধরো দাম বেশি বিক্রি করছো, তো আমি পাশের দোকানে সেই একই রকম জিনিস আছে। সাপোজ আমার পাড়াতে যে আমার যে কলোনিতে যে ধরনের জিনিসটা টুথপেস্ট বিক্রি হচ্ছে, তো কোলগেট ব্যবহার করি, মুদিখানার দোকানটায় কোলগেট নেই, তাহলে কি সেদিন দাঁত মাজবো না? কি নেব? তার ক্লোজলি সাবস্টিটিউটেড কোনো কিছু নেবো বা ক্লোজলি রিলেটেডে, তখন আমি বলবো এই তো আপনার দোকানে কিছু আছে টুথপেস্ট? বলবে হ্যাঁ কোলগেট নাই, কোলগেটটা পরে আনবো, আপনি পেপসুডেন্ট নিয়ে যান। আমি পেপসুডেন্ট ব্যবহার করবো। আবার অনেকে আছে কোলগেট ছাড়া ব্যবহার করবে না, তাহলে তারা অগ্রিমভাবে স্টোর করে রাখবে যাতে টুথপেস্ট না ফুরিয়ে মানে পুরোপুরি ফুরিয়ে যাওয়ার আগেই ওরা কিনে রাখবে। বোঝাচ্ছে কথাটা? তাহলে এখানে কি হচ্ছে, যে আমাদের ক্লোজলি রিলেটেডের জন্য সেখানে কি কোনো প্রাইস কিন্তু কম্পিটিশন করতে পারবো না। কেন? কোলগেট যদি না পাই আমি পেপসুডেন্ট কিনে চলাবো, কোলগেটের জন্য অপেক্ষাই করবো না, দুদিন দাঁত মাজবো না এমন তো কোনো কথা নাই। আমি তো দাঁত মাজবো, তার জন্য কি করবো, পেপসুডেন্ট ব্যবহার করবো কোলগেট বাদ দিয়ে। বোঝাচ্ছে কিনা? তাহলে আমি তো এখানে যদি কোনো কোলগেট কোম্পানি যদি দাম বাড়াতে চাই, সে একই ধরনের প্রোডাক্টের জন্য আমি পাশের দোকানে গিয়ে কিনবো, মানে পাশের দোকান বলতে কি অন্য প্রোডাক্ট কিনবো, সেই একই ধরনের জিনিস অন্য কোম্পানির কিনবো, অন্য ব্র্যান্ডের কিনবো। তাহলে সেই জন্য এখানে প্রাইস কিন্তু কম্পিটিশন করা যাবে না। তাহলে এখানে কিসের কম্পিটিশন হয়? নন প্রাইস কম্পিটিশন। নন প্রাইস কম্পিটিশন বলতে সেটা বোঝানো হয়, সাপোজ আজকের এই কথা আমার বাস্তব উদাহরণ দিলে ইকোনমিক্সটা বোঝানো যায় খুব, এবং বুঝতেও চাই। আজকে একটা মুদিখানা দোকানে গিয়েছিলাম কিছু জিনিস কিনতে,
তা ওখানে সামনে গিয়ে দেখি যে একটা গ্লুকন্ডির আছে, গ্লুকন্ডি, ওকে, গ্লুকন্ডি যাই হোক, যে গ্লুকন্ডি না বলে অন্য একটা রসনার বলি, রসনার কোম্পানি, রসনার কোম্পানি একটা দেখলাম বড় জার আছে, হ্যাঁ ওকে, এবং আর একটা রসনার কোম্পানিরও দেখলাম বড় জার আছে। ডিফারেন্ট, একই কোম্পানির, মানে জাস্ট একটু কোম্পানিটা ব্র্যান্ডটা আলাদা, বাট নেম থেকে সবই একই, একই রকম, টেস্ট আলাদা। এখানে অরেঞ্জ, এটা কিছু একটা অন্য একটা ফ্লেভার বা ম্যাঙ্গো ফ্লেভার কোনো কিছু। তো এখানে যেহেতু একই ধরনের দ্রব্য আছে না, এখানে মানুষ কনফিউশন হয়ে যায়। তার এই কনফিউশন থেকে দূর করার জন্য এই কোম্পানিটা সাপোজ জলের বোতল দিচ্ছে, ওকে, জলের বোতল, এবং এই কোম্পানিটা যাতে আকৃষ্ট করতে পারে তার জন্য কোনো একটা বক্স বা কোনো কিছু স্টুডেন্টস লাইফের কোনো কিছু ইম্পর্ট্যান্ট জিনিস দিচ্ছে। ফলে এই দুটো আলাদা আলাদা গিফট প্রোভাইড করা, দ্যাটস মিন ফ্রি গুড প্রোভাইড করাই তো কি নন প্রাইস কম্পিটিশন। তো তার কারণ অনেকে বলবে যে না না আমার বোতলে দরকার, তার মানে সে কি করবে, চেষ্টা করবে এটা নিয়ে চলে যাও। যেমন হরলিক্স এবং কমপ্লেন করতো, আমরা ছোটবেলায় দেখেছি হরলিক্সের কোম্পানিতে বেশিরভাগই দিত কি ওই বোর্ড দিত, কোম্পানি তখন দিত বোর্ড দিতে লাগলো, জ্যামিতি বক্স দিত, তখন হরলিক্স কমপ্লেনেরও দেখলাম জ্যামিতি বক্স দিয়ে শুরু হয়ে গেল। বোঝাচ্ছে কথাটা কি বলতে চাইছি? তাহলে এইগুলোই হচ্ছে নন প্রাইস কম্পিটিশন, যেটা গিফট প্রোভাইড করা। টাটা চায়ে দেখছি বাটি দিচ্ছে কাছে, দেখছি তার চায়ে কোনো একটা জার ফ্রি দিচ্ছে কাছে, এইভাবে নন প্রাইস কম্পিটিশনটা করা হয়। ওকে, নেক্সট ইলাস্টিক কি হয়, ইলাস্টিক রেভিনিউ কার্ভটা অনেকটা ইলাস্টিক হয়। ওকে, বোঝাচ্ছে কথাটা, বা ইলাস্টিক ডিমান্ড কার্ভ বলি, ইলাস্টিক ডিমান্ড কার্ভ। তাহলে ইলাস্টিক ডিমান্ড কার্ভ বলতে কি বোঝানো হয়েছে? ইলাস্টিক ডিমান্ড কার্ভ বলতে আমরা সেই জিনিসটাকে বোঝানো হয় যখন এটা একটা কার্ভ আঁকছি এবং আমরা অলিগোপলি মার্কেটে সেটা দেখতে পেয়েছি যে অ্যাভারেজ রেভিনিউ কার্ভ হয়, দ্যাটস মিন তো ডিমান্ড কার্ভ। এবং এই ডিমান্ড কার্ভটা কিন্তু ইলাস্টিকলি হয়, ইলাস্টিক হয়, বোঝাচ্ছে? ইলাস্টিক হয়। ইনইলাস্টিক বলতে এটাকে বলা হয় স্টিপার, এই নামটা শুনবা, হ্যাঁ, ইনইলাস্টিক বা স্টিপার। আর এটা কি ইলাস্টিক বা মোর ইলাস্টিক, অর এটা এইভাবে বলা যেতে পারে ফ্ল্যাটার, ইংরেজিতে যখন আমরা কোনো বইয়ে পাই। ওকে, তাহলে এটা হচ্ছে ইলাস্টিক ডিমান্ড কার্ভ, দ্যাটস মিন সেই ডিমান্ড কার্ভটা কি হবে, ইলাস্টিক হবে। কেন ইলাস্টিক হবে তার আমি কারণটা একটু বলি, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। সাপোজ এটা একটা ফার্ম, হ্যাঁ, ফার্ম এ, তাহলে এটা পি আর কিউ দ্বারা করলো, 100 টাকা দামে 100 ইউনিট বিক্রি করতে হবে। সাপোজ দামও বাড়ালো 120, যেহেতু ওর ক্লোজলি রিলেটেড সাবস্টিটিউট আছে, তাহলে কি একটু জিনিসের দাম বেড়ে যাওয়াতে ও কিন্তু অনেকটা পরিমাণে ওর বিক্রি করার প্রবণতা কি হবে, কমে যাবে, দ্যাটস মিন সেটা অর্ধেক হয়ে যাবে। তার মানে আমি বাড়ালাম 20% দাম, কিন্তু আমার কোয়ান্টিটি ডিমান্ড কমলো কিন্তু 50% কমে গেল। তাহলে আমরা জানি যে কোনো ইলাস্টিক ডিমান্ড কার্ভের সংজ্ঞা কিভাবে আমরা জানি, যে একটু কোনো দ্রব্যের দাম অল্প বাড়াতে বা কমাতে তার থেকে যদি বেশি চাহিদা বাড়ে বা কমে, তা সেটাকে তো আমরা বলি। যেমন সাপোজ এটাকে একটা ভালোভাবে জিনিস, এটা হচ্ছে আমি দাম রাখলাম 100 রাখলাম, বা আমি সরি এটাকে ধরলাম আমি 100, এবং এখানে আমি 100 রাখলাম ইউনিট, এবং আমি দাম বাড়িয়ে 120 করলাম, তাহলে আমার এখানে কত হবে, 50 হচ্ছে। কিন্তু দেখো এইটুকু পরিমাণ, কতটুকু, জাস্ট আমার দুটো আঙুল হবে কিনা, কিন্তু এখানে দুটো আঙুল কি 4টে আঙুলের বেশি হবে, বোঝাচ্ছে কথাটা? এটাকে বলা হচ্ছে ইলাস্টিক। তার মানে দাম একটু বাড়াতে গেলে চাহিদা যদি অনেকটা কমে যায়, তাহলে তাকে কি বলে, ইলাস্টিক ডিমান্ড কার্ভ, চাহিদা। ওকে, বোঝাচ্ছে কথাটা? নেক্সট 5 নম্বর, পরের পয়েন্টটা বলে দেওয়ার আগে আমরা বারবার করে এইটুকু বলি যে এইগুলি বিভিন্ন বই থেকে আমি সিনথেসাইজ করে, আমি রিডিং করে
এটাকে একটা সামারাইজেশন করে এটাকে আমরা করেছি। তোমাদের বইয়ে অন্যান্য অনেক অ্যাজাম্পশনস আছে, সেগুলো পড়ে নিজে বোঝার চেষ্টা করবো। যদি বুঝতে না পারো আমাকে নিচে জিজ্ঞেস করো। তো ইলাস্টিক ডিমান্ড কার্ভ, ইলাস্টিক ডিমান্ড কার্ভ তো এটা আমরা বললাম। এবার আমরা দেখবো রেভিনিউ কার্ভ। রেভিনিউ কার্ভ, যেহেতু এখানে মনোপলিস্টিক কম্পিটিশন নিয়ে মনোপলি বিহেভ করে, তাহলে সেক্ষেত্রে আমরা এইটুকু বলতে পারি যে এখানে যে রেভিনিউ কার্ভটা হবে সেটা কি কার্ভ? ইলাস্টিক কার্ভ হবে। তার কারণ আমরা দেখতে পেয়েছি যে জিনিসপত্রের দাম একটু বাড়লে বা কমালে কি পরিবর্তন হয়। তাহলে আমার এটা হবে এআর কার্ভ, এটা হবে কি এমআর কার্ভ, কিউ পি। খুব বোঝা যাচ্ছে কিনা? ওকে, তাহলে এমআর কার্ভ আর এআর কার্ভ। এখানে সবসময় এআরটা কি হবে? বেশি হবে এমআর এর থেকে। বাট এটা কি, এটাকে আর একটু ফ্ল্যাটলি করা যেতে পারে। ওকে, ফ্ল্যাটার বলতে পারি বা মোর ইলাস্টিক। এআর এমআর, এটা মোর ইলাস্টিক কার্ভ। তাহলে এখানে কি বোঝানো হচ্ছে? এআর থেকে এমআর এর থেকে বেশি। এটা কি বোঝানো হচ্ছে? যদি পি বাড়ানো হয়, দামটা যদি বাড়ানো হয়, তাহলে কোয়ান্টিটি ডিমান্ডে সেটা অনেকটা পরিমাণ কমবে। আর যদি কোয়ান্টিটি ডিমান্ডকে বাড়াতে হয়, তাহলে পি কে অনেকটা কমাতে হবে, মানে দামকে অনেকটা কমাতে হবে যদি কোয়ান্টিটি ডিমান্ডে। তার কারণ একটা জিনিস বারবার করে জানতে হবে যে যখন একটা অলিগোপলি বা মনোপলিস্টিক কম্পিটিশনের ক্ষেত্রে যদি এটা আমরা দেখতে পাই যে কোনো দ্রব্যের দাম যদি কমে যায়, ওকে, আমি এটা বোঝানোর জন্য একটা চার্ট বানাচ্ছি। সাপোজ 100 ইউনিটে 100, এবার কোনো দ্রব্যের দাম কমে গেল, সাপোজ এখানে কমে গেল 80 করে, দ্যাটস মিন 20% কমলো। বোঝাচ্ছে কথাটা? 20% দাম কমাতে এখানে কিন্তু খুব একটা বেশি ও নিতে পারবে না, খুব একটা বেশি। এটা অন্যজনের আমি ধরি, যদি অন্য মার্কেট থেকে কনজিউমারদের আকৃষ্ট কিন্তু করতে পারবে না, ফলে বেশি কিন্তু করতে পারবে না। যতখানি ও কমিয়েছে তার থেকে একটু বেশি হবে, দ্যাটস মিন 100 থেকে 105 হবে, দ্যাটস মিন 5% বাড়বে। যদি কমানো হয়, প্রাইস যদি কমায় 20%, তাহলে কি হবে? 5% কি হচ্ছে? কোয়ান্টিটি বাড়ছে। বোঝাচ্ছে কথাটা? বোঝা গেল কিনা? এই কনসেপ্টটা কিন্তু বারবার করে কাজে লাগাতে হবে, যার ফলে যদি কোয়ান্টিটি ডিমান্ড বাড়াতে হয়, তাহলে কিন্তু প্রাইসকে অনেকটা পরিমাণে কমাতে হবে। ওকে, অনেকটা পরিমাণ কমাতে হবে। আমরা এবার আলোচনা করব পরের ভিডিওতে, সেটা হচ্ছে সেলিং কস্ট নিয়ে। এই যে সেলিং কস্ট আছে, এই কস্ট নিয়ে, এই সেলিং কস্ট একটি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, এটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। থ্যাংক ইউ।